সুপ্রিয় শিক্ষার্থীরা, শুভ সকাল। রাজস্থলী সরকারি কলেজ কর্তৃক পরিচালিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা সকলেই জানি, দেশ, রাষ্ট্র, সারা বিশ্ব এখন অত্যন্ত ক্রান্তিকাল অতিক্রম করছে। করোনার উপদ্রুত হওয়ার কারণে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের সমন্বয়ে সরাসরি শ্রেণীকক্ষে পাঠদানের পরিবর্তে তোমাদের সকলের জন্য অনলাইনে পাঠদানের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তারই চেতনার সাথে সামঞ্জস্য রেখে রাজস্থলী সরকারি কলেজও অনলাইন ক্লাসসমূহ পরিচালনা করছে। আজকে একাদশ শ্রেণীর অর্থনীতি ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা ইতোমধ্যেই কিছু ক্লাসে অংশগ্রহণ করেছ। তোমাদের একাদশ শ্রেণীর ক্লাস রুটিন তোমরা পেয়েছ। সেই রুটিন অনুসারে এখন তোমাদের অর্থনীতি ক্লাসে পাঠদান শুরু হচ্ছে। প্রথমে আমি আমার পরিচয় দিয়ে নিই। আমি উজ্জ্বল মুৎসুদ্দি, প্রভাষক, অর্থনীতি বিভাগ, রাজস্থলী সরকারি কলেজ, রাঙ্গামাটি, পার্বত্য জেলা। আজকে আমরা পাঠ গ্রহণ করব অর্থনীতি প্রথম পত্রের প্রথম অধ্যায়ে। আমাদের আজকের পাঠ হচ্ছে মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং এর সমাধান। এটি কয়েকটি পর্বে বিভক্ত হবে। আজকে পাঠ 1। আজকে আমাদের পাঠে আমরা যা যা শিখব, আমরা অর্থনীতির সংজ্ঞা প্রদান করতে পারব, মৌলিক অর্থনৈতিক সমস্যা চিহ্নিত করতে পারব, দুষ্প্রাপ্যতা ও নির্বাচন কি তা ব্যাখ্যা করতে পারব। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে পাঠের বিষয়বস্তু ছিল এগুলোই। সে যাক, অর্থনীতি ক্লাসে আমরা ভারী ভারী কথা বলার পরিবর্তে প্রথমে আমরা দেখে নিই আমাদের সুপ্রিয় শিক্ষার্থী তোমরা এবং আমরা কি চাই। আমাদের একটু অন্য বিষয়ে আমরা দৃষ্টিপাত করি। বলো তো, তোমাদের জীবনে তোমাদের কি হতে ইচ্ছে করে, কিংবা তোমাদের জীবনে তোমাদের কি কি পেতে ইচ্ছে করে? একটু ভেবে দেখবে। আসলে আমরা যেভাবেই বলি, আমরা দেখি যে আমরা অনেকেই অনেক কিছু চাই, অনেক কিছু হতে চাই। কেউ পাইলট হতে চাই, কেউ অর্থনীতির অধ্যাপক হতে চাই, কেউ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হতে চাই, কেউ স্কুল শিক্ষক হতে চাই, কেউ কর্পোরেট অফিসের প্রধান কর্মকর্তা হতে চাই, কিংবা কেউ মন্ত্রী হতে চাই, কিংবা প্রধানমন্ত্রী, এমনকি রাষ্ট্রপতিও হতে চাই। আবার কেউ কেউ আমরা চাই আমাদের প্রচুর টাকা পয়সা থাকবে। আবার কেউ কেউ চায় আমার যদি একটা গাড়ি আর একটা সুন্দর বাড়ি থাকে। কিংবা আমাদের অনেকেই চায় আমরা উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে চাই, পিএইচডি ডিগ্রি অর্জন করতে চাই, কিংবা আমরা চাই অনেকেই চিত্রনায়ক কিংবা চিত্রনায়িকা হতে। তাহলে আমাদের চিন্তা ভাবনাগুলো সমন্বয় করলে আমরা কি পাই? তোমাদের চাওয়া পাওয়াগুলো কি কি? আমরা যদি অ্যাট এ গ্ল্যান্স দেখি, টাকা পয়সা, ধন সম্পত্তি, গাড়ি, বাড়ি, উচ্চশিক্ষা, ক্ষমতা, যশ। মানুষ সাধারণত এগুলোই চেয়ে থাকে। তবে এই চাওয়াগুলোর মধ্যে তোমরা দেখবে একটা বিষয় আমরা বুঝতে পারি। সেটা হচ্ছে, আমরা যখন একটা জিনিস চাই এবং সেটা যখন পেয়ে যাই, তখন দেখা যায় আমাদের মনের মধ্যে আরেকটা জিনিসের চাওয়া, চেতনা সৃষ্টি হয়। আমরা চাই আরেকটা জিনিস। যার কুঁড়ে ঘর আছে, সে যদি একটা টিন শেড ঘর বানাতে পারে, সে চিন্তা করে, ইস, আমার যদি একটা পাকা বাড়ি থাকতো। পাকা বাড়ি যদি তার তৈরি হয়, সে চিন্তা করে, ইস, আমার ঘরগুলোতে যদি বৈদ্যুতিক সংযোগ থাকতো, আমার ঘরে যদি স্মার্ট টেলিভিশন থাকতো। আবার যার এগুলো আছে, সে চিন্তা করে যে না, আমার ঘরে যদি এসি লাগানো থাকতো, এই গরমের মধ্যে আমি খুব শান্তিতে, খুব স্বচ্ছন্দে আমি আমার জীবন অতিবাহিত করতে পারতাম।
তাহলে এইসব আলোচনা থেকে আমরা একটা সত্য উপলব্ধি করতে পারি। সেটা কি? আসলেই মানুষের চাওয়া পাওয়ার শেষ নেই, অর্থাৎ অভাব অসীম। এটা আমরা এই সত্যটাকে আজ উপলব্ধি করতে পারলাম। অর্থাৎ আমরা যতই কিছুই চাই না কেন, যত কিছুই পাই না কেন, আমাদের মনের মধ্যে প্রতিনিয়ত নতুন নতুন চাওয়ার সৃষ্টি হয়। কাজেই আমি আবারও বলছি, আমরা একটা সত্য এই মুহূর্তে উপলব্ধি করতে পারলাম, সেটা হচ্ছে আমাদের অভাব অসীম। আচ্ছা বলো তো, আমরা কি চাইলেই সব কিছু পেতে পারি? কিংবা আমরা সেই ছোট থাকতে থেকেই, একেবারে শিশু বয়স থেকেই আমরা অনেক কিছু চেয়েছি, আমাদের অনেক কিছু ইচ্ছে হয়েছে, সেই সব ইচ্ছে কি পূরণ করা সম্ভব? বা আমরা কি পূরণ করতে পেরেছি? কিংবা আমাদের মা বাবারা পূরণ করতে পেরেছেন? নিশ্চয়ই পারেননি। আমরা অনেক কিছু পেয়েছি, কিন্তু অনেক কিছু চাওয়া সত্ত্বেও না পাওয়ার সংখ্যাটাও অনেক বেশি। এর কারণটা কি? কারণ হচ্ছে আমাদের সকলের সীমাবদ্ধতা রয়েছে। সীমাবদ্ধতা বলতে কি বুঝি? আমরা যদি ছোট থাকতে বললাম যে বাবা আমাকে গাড়ি এনে দাও, দেখা যায় সেই মুহূর্তে গাড়ি বিক্রি করার মতো দোকান আমাদের পাশে ছিল না। এটা একটা বিষয়। অথবা এমনও হয় অনেক সময়, অনেক অসচ্ছল পরিবারে ছেলেমেয়েরা বলল আমাকে একটা রিমোট চালিত বিমান কিনে দাও। হয়তো সেই পরিবারে যেখানে আহার্য যোগানোই কঠিন, সেই জায়গায় তাকে রিমোট চালিত বা রিমোট কন্ট্রোল দ্বারা পরিচালিত একটি বিমান কিনে দেওয়া সেই মা বাবার পক্ষে সম্ভব হয় না। এটা হচ্ছে সীমাবদ্ধতা। আবার আরেকটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে আমরা জানি যে একটা বস্তুর অবিনাশিতাবাদ সূত্র বলে একটা সূত্র রয়েছে। অর্থাৎ পৃথিবীতে কোনো কিছু সৃষ্টি অথবা ধ্বংস করা যায় না, শুধু রূপান্তর করা যায় মাত্র। তো বিজ্ঞান বলে আমাদের পৃথিবীতে যে পরিমাণ উপকরণগুলো রয়েছে, অর্থাৎ আমাদের পৃথিবীর যে ভূমিজ উপাদান বা আমরা যেটাকে বলি মোট উপাদান, এখানে আছে আমাদের বায়ুমণ্ডল রয়েছে, আমাদের মাটি রয়েছে বা বিভিন্ন মৌলিক পদার্থ, যৌগিক পদার্থ রয়েছে, সবগুলোর পরিমাণ সীমিত। মানুষ সভ্যতার অগ্রগতির সাথে সাথে বিজ্ঞান, সংস্কৃতি সব কিছুর অগ্রগতির সাথে সাথে এই উপাদানগুলোতে রূপান্তর ঘটিয়েছে মাত্র। যাই হোক, তাহলে আমরা একটা জিনিস শিখে গেলাম, এমনকি আমরা ছোট থাকতে থেকে শিখে এসেছি যে পৃথিবীর 4/3 ভাগ জল, 1 ভাগ স্থল। তাহলে আমরা এই পরিমাণ বিষয় নিয়েই আমরা অগ্রসর হচ্ছি, সভ্যতা এতদূর এগিয়ে এসেছে। এবং পৃথিবীতে যে পরিমাণ উপাদান কিংবা যে পরিমাণ সম্পদ রয়েছে, সেই সম্পদটুকু কাজে লাগিয়েই মানবজাতি এতদূর অগ্রসর হয়েছে। তো সে যাই হোক, আমরা জানলাম যে আমাদের যেমন আমাদের দাদার দাদা, তার কিছু জমি ছিল, সেই জমিটুকু আবার ওনার ছেলেরা, যে কয়জন ছেলে ছিল বা সন্তান ছিল তাদের মধ্যে বন্টন হয়েছে, তাদের ছেলে মেয়েদের মধ্যে আবারও বন্টন হয়েছে, তাদের ছেলে মেয়েদের মধ্যে আবারও বন্টন হয়েছে। এভাবে বন্টন হতে হতে আমাদের যে জমি বলি বা সম্পদ বলি, সেটা আমাদের মধ্যে বর্তমান অবস্থায় এসে পৌঁছেছে। তো এখন এসে দেখি আমাদের এই সম্পদের পরিমাণটা সীমিত। অর্থাৎ এই পৃথিবীর যা উপকরণ আছে সেটা সীমিত। তাহলে আমরা আরেকটি সত্য উপলব্ধি করতে পারলাম, সেটা হচ্ছে আমাদের যে অসীম অভাব, এই অসীম অভাব পূরণের জন্য আমাদের যে পরিমাণ সম্পদ রয়েছে, এই সম্পদের পরিমাণটা সীমিত। তবে হ্যাঁ, আরও একটি বিষয় আমরা এখানে উপলব্ধি করতে পারি, সেটা হচ্ছে আমাদের সম্পদগুলো বিকল্পভাবে ব্যবহারযোগ্য। যেমন ধরো, আমাদের একখণ্ড জমি রয়েছে, এই জমিতে আমরা কি করতে পারি? ধান উৎপাদন করতে পারি, পাট উৎপাদন করতে পারি, একটা দোকান ঘর নির্মাণ করতে পারি, আমরা একটা ফুলের বাগান করতে পারি। কেমন? আমরা একটা ওই জমিতে আমরা একটা সুন্দর স্টুডিও নির্মাণ করতে পারি। তার মানে দেখছি আমাদের যে সম্পদ, জমি একটা সম্পদ, এই সম্পদ আমরা কি করতে পারি? বিকল্পভাবে ব্যবহার করতে পারি। তার মানে কি? এমনকি যেমন আমাদের পরম সম্পদ দুটো হাত, এই দুটো হাত দিয়ে আমরা অনেক কিছুই করতে পারি।
এই দুটো হাত দিয়ে আমরা এই যে বলছি তোমরা এখন মোবাইলে কিংবা ল্যাপটপে আজকের ক্লাসটুকু নিচ্ছ, এই মোবাইল বা ল্যাপটপটুকু আমরা পরিচালিত করছি। আবার এই হাত দিয়েই শ্রমিকেরা কি করছেন, হাতুড়ি দিয়ে ইট ভেঙে তাদের জীবিকা উপার্জন করছেন, কিংবা একজন রিক্সা চালক তিনি রিক্সা চালিয়ে তার জীবিকা উপার্জন করছেন, কিংবা একটা কর্পোরেট অফিসের প্রধান নির্বাহী কর্মকর্তা তিনি এই হাত দিয়েই কম্পিউটার পরিচালনা করে তিনি কি করছেন, তার বিশাল প্রতিষ্ঠান পরিচালনা করছেন। তাহলে আমরা যে সত্যটা উপলব্ধি করলাম সেটা হচ্ছে কি, সম্পদগুলো বিকল্পভাবে ব্যবহারযোগ্য। তাহলে আমরা তিনটা সত্য এর মধ্যে জেনে গিয়েছি। একটা সত্য হচ্ছে মানুষের চাওয়া পাওয়ার শেষ নেই, অর্থাৎ অভাব অসীম। আরেকটা সত্য হচ্ছে অসীম অভাব পূরণের জন্য সম্পদের পরিমাণ সীমিত, এবং আরেকটা হচ্ছে সম্পদগুলো বিকল্পভাবে ব্যবহারযোগ্য। এইসব আলোচনা থেকে সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা একটা বিষয় নিশ্চয়ই জেনেছ, সেটা কি, অর্থাৎ আমাদের সম্পদগুলো আমরা বিকল্পভাবে ব্যবহার করতে পারি, এবং এই বিকল্প ব্যবহার করেই আমরা কাম্যভাবে সেটাকে কাজে লাগিয়ে আমাদের প্রয়োজনীয় অভাবটুকু সর্বাধিকভাবে পূরণ করার চেষ্টা করতে পারি। যেমন আমরা আমাদের দেশে আমাদের প্রধান খাদ্য হচ্ছে ভাত। আমাদের একখণ্ড জমি থাকলে আমরা চিন্তা করি প্রথমেই ধান উৎপাদনের কথা, কিন্তু ইউরোপে কিংবা আমেরিকায় সেখানে প্রধান খাদ্য হচ্ছে ব্রেড বা রুটি। সেটার জন্য তারা একখণ্ড জমি পেলে প্রথমে গম উৎপাদনের কথা ভাবেন। তাহলে যাদের জন্য যেটা প্রয়োজন সেটা করা, সেটা হচ্ছে কাম্য উৎপাদন। কাম্য উৎপাদনে আমরা এটা ব্যবহার করতে পারি। যাই হোক সুপ্রিয় শিক্ষার্থীরা, এই যে আমরা বললাম আমরা বিকল্পভাবে ব্যবহার করতে পারি, এই বিকল্প ব্যবহার করতে গিয়ে আমাদের আচরণের কিছু কি দেখা যায়, বৈচিত্র্য লক্ষ্য করা যায়। কেউ বলছে একখণ্ড জমিতে আমি দোকান করব, কেউ বলছে একখণ্ড জমিতে আমি ধান লাগাবো, কেউ বলছে গম লাগাবো, কেউ বলছে ফুলের বাগান করব। তাহলে দেখো, আমাদের অভাব মোচনের জন্য বা অভাব পূরণের জন্য আমাদের সম্পদগুলো আমরা বিকল্পভাবে ব্যবহার করি, এবং এই ব্যবহার করতে গিয়ে আমাদের মানবীয় যে আচরণ, এই আচরণগুলোতে আমরা কি উপলব্ধি করি, বৈচিত্র্য দেখতে পাই। আর এই সীমিত সম্পদ বিকল্পভাবে ব্যবহার করে আমাদের অসীম অভাবকে পূরণ করতে গিয়ে মানুষের আচরণের যে বৈচিত্র্য, এই মানুষের আচরণকে বিশ্লেষণ করে যে বিজ্ঞান, সেটা হচ্ছে অর্থনীতি বা ইকোনমিক্স। আমরা একেবারে খুব জটিল আলোচনায় না গিয়েও খুব সহজেই বুঝে গেলাম অর্থনীতি কী। তারপরে একটু ফিরে যাই আমরা, গ্রিক শব্দ ঐকোনমিয়া থেকে আমাদের এই অর্থনীতি শব্দটা এসেছে। এটা আসলে দুটো শব্দের যৌগিক রূপ। একটা শব্দ হচ্ছে ওয়াইকস, আর একটা হচ্ছে নোমাস। তো ওইকস শব্দের অর্থ হচ্ছে গৃহ, আর নোমাস শব্দের অর্থ হচ্ছে ব্যবস্থাপনা। তাহলে ঐকোনমিয়া যেটাকে প্রাচীনভাবে ব্যবহার করা হতো, তার ছিল গৃহ ব্যবস্থাপনা, অর্থাৎ একটা ঘরের কার্যক্রম কিভাবে চলবে, কিভাবে করলে তাই ওই ঘরটা কাম্যভাবে তাদের কার্যক্রম সুশৃঙ্খলভাবে, অর্থাৎ আর্থিক দিকটাতে সুশৃঙ্খলভাবে তারা পরিচালনা করতে পারবে। এটাই ছিল অর্থনীতির প্রথম পাঠ। তো সে যাই হোক, এ বিষয়ে আমরা আলোচনা করতে গিয়ে দেখেছি এটা প্রথমত আমাদের যেটাকে আমরা বলি লাইমলাইটে নিয়ে আসা কিংবা পাদপ্রদীপের আলোয় নিয়ে আসা, এটা এনেছিলেন 1776 সালে অ্যাডাম স্মিথ তার বিখ্যাত গ্রন্থ অ্যান ইনকোয়ারি ইনটু দ্য নেচার অ্যান্ড কজেস অফ দ্য ওয়েলথ অফ নেশনস। এটাতে তিনি অর্থনীতিকে সম্পদের বিজ্ঞান বলে অভিহিত করেছিলেন। তাহলে আমরা এখানে আরও একটা আমাদের চিন্তনের ইথারে আরও একটা বিষয় ঢেউ তুলেছে, সেটা হচ্ছে কি, অর্থনীতি হচ্ছে সম্পদের বিজ্ঞান। একটু আগে আমরা জানছিলাম যে সম্পদ সীমিত, তো এই সীমিত সম্পদের বিজ্ঞান বলে অভিহিত করেছিলেন কে, অ্যাডাম স্মিথ। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে এখানে আরও একটি বিষয় আমি উল্লেখ করতে চাই, সেটা হচ্ছে
আমাদের সব কিছু অ্যাডাম স্মিথ যেহেতু এই বিষয়টাকে প্রথম পাদপ্রদীপের আলোয় এনেছিলেন, আমরা তাকে বলা হচ্ছে যে আমাদের ফাদার অফ ইকোনমিক্স, অর্থাৎ অর্থনীতির জনক বলে আমরা তাকে জানতে শিখেছি। তোমরা এটা একটু স্মরণ রাখবে। তাহলে তিনি প্রথম বললেন কি, অর্থনীতি হচ্ছে সম্পদের বিজ্ঞান। এখানে অবশ্য অনেক কিছু এসে যায়, যেমন এখানে মানুষের যে চাওয়া পাওয়ার বিষয়, এই বিষয়টা এখানে হয়তো উল্লেখ নেই, কিংবা সম্পদের বিজ্ঞান ঠিক আছে, এখানে কি কল্যাণের বিষয়টা আছে, জনকল্যাণের বিষয়টা রয়েছে, অর্থনৈতিক কল্যাণের বিষয়, এই বিষয়গুলো হয়তো ঠিক সেভাবে তার সংক্ষিপ্ত সংজ্ঞায় আসেনি। তো পরবর্তীতে গেল এটা জন স্টুয়ার্ট মিল, তিনি আবার বললেন যে অর্থনীতি হলো এমন একটি ব্যবহারিক বিজ্ঞান যা সম্পদের উৎপাদন ও বন্টন নিয়ে আলোচনা করে। অর্থাৎ তিনি পরবর্তীতে এটাকে আরও একটু এগিয়ে আনলেন। তিনি বলছেন এটা একটি ব্যবহারিক বিজ্ঞান। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো ব্যবহারিক বিজ্ঞান কি। অর্থাৎ আমাদের দৈনন্দিন জীবন থেকে শুরু করে, আমাদের পারিবারিক জীবন থেকে শুরু করে, আমাদের সরকার কিংবা রাষ্ট্রীয় কাঠামোতে যেটা আমাদের কি হয়, হ্যাঁ, কার্যকর ক্ষেত্রে কাজে লাগে। তো এই ব্যবহারিক বিজ্ঞান বলা হচ্ছে কি, যা সম্পদের উৎপাদন ও বন্টন নিয়ে আলোচনা করে। আমরা একটু আগে বলছিলাম যে সম্পদ সীমিত, এবং সীমিত হলে কি এটাকে আমরা কি উৎপাদন করতে পারি? হ্যাঁ, ওই সম্পদটুকু কাজে লাগিয়ে আমরা নতুন নতুন রূপান্তর ঘটাতে পারি, যেটাকে আমরা বলছি উৎপাদন। তো সম্পদের উৎপাদন এবং বন্টন নিয়ে আলোচনা করে। একটু আগে আমি যেটা বলছিলাম যে অ্যাডাম স্মিথের সংজ্ঞায় যেটা দিয়ে দেখা গিয়েছিল কল্যাণের বিষয়, জনকল্যাণের বিষয়টা বা মানব সম্পৃক্ততার বিষয়টা, এটা একটু জানি মনে হচ্ছিল একটু ঘাটতি আছে, সেটা কিন্তু এই সংজ্ঞায় অনেকটা চলে এসেছে। অর্থাৎ আমাদের যে সম্পদের উৎপাদন হচ্ছে সেটা বন্টন হবে কার মধ্যে? উৎপাদনের উপকরণ সমূহের মধ্যে বন্টন হবে। এই বিষয়গুলো নিয়ে তিনি এই সংজ্ঞাটা প্রদান করেছিলেন। জন স্টুয়ার্ট মিল কি বললেন, আমি আবারও বলছি, অর্থনীতি হলো এমন একটি ব্যবহারিক বিজ্ঞান যা সম্পদের উৎপাদন ও বন্টন নিয়ে আলোচনা করে। এরপরে আরও একটু এগিয়ে আনলেন আলফ্রেড মার্শাল। তোমরা অনেকেই দশম শ্রেণীতে যদি পড়ে থাকো, কিংবা যদি অর্থনৈতিক পুস্তিকা কিংবা অর্থনৈতিক সুভেনির যদি পড়ে থাকো, সেখানে দেখতে পাবে ওনার সম্পর্কে অনেক কিছুই। সে বিষয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। তিনি 1890 সালে অর্থনীতির সংজ্ঞা দিতে গিয়ে তার যে বিখ্যাত গ্রন্থ প্রিন্সিপলস অফ ইকোনমিক্স, এটাতে তিনি বললেন যে অর্থনীতি এমন একটি বিষয় যা মানুষের দৈনন্দিন জীবনের সাধারণ কার্যাবলী নিয়ে আলোচনা করে। একটু ভেবে দেখো, 1890 সালে অন্তত আমাদের ভূখণ্ডে মানুষের চিন্তাভাবনা কোথায় সীমিত ছিল? মানুষের চিন্তাভাবনা সীমিত ছিল যে আমাদের দুবেলা দুমুঠো আহারের সংস্থান করা। হয়তো তখন ঠিক সেভাবে অভাব মানুষের কাছে অনুভূত হতো না, কারণ মানুষ তখন যে পরিমাণ চাষাবাদ করে যে পরিমাণ ফসল পেত, সেটা দিয়ে একেবারে দিব্যি চলে যেত মানুষের। তো তারপরেও এই যে দৈনন্দিন জীবনের কার্যাবলী ছিল উৎপাদন, এবং অবসর সময়ে যে বিনোদন, সেটা সেইভাবে যুগে যুগে সেটা পরিবর্তন হলেও তখনকার যুগে তাদের মতো করেই সেটা বিরাজমান ছিল। তো তিনি আলফ্রেড মার্শাল বলছেন এমন একটি বিষয় যা মানুষের দৈনন্দিন কার্যাবলী নিয়ে, দৈনন্দিন জীবনে সাধারণ কার্যাবলী নিয়ে আলোচনা করে। তাহলে আমাদের সাধারণ কার্যাবলী মানে কি? উৎপাদন সম্পর্কিত কার্যাবলী। তো এই উৎপাদন সংক্রান্ত কার্যাবলী নিয়ে আলোচনা করছে অর্থনীতি, এটা বলে গেলেন আলফ্রেড মার্শাল। তবে এভাবে বিভিন্ন অর্থনীতিবিদ বিভিন্ন প্রসঙ্গ নিয়ে আলোচনা করেছেন, বিভিন্নভাবে এটাকে সংজ্ঞায়ন করার চেষ্টা করেছেন। তবে সর্ববিধ বিচারে আমরা সবচেয়ে গ্রহণযোগ্য একটি সংজ্ঞা দেখতে পাই, সেটা হচ্ছে লায়নেল রবিন্স, বা যেটাকে আমরা সংক্ষেপে এল রবিন্স বলে জানি। তিনি 1931 সালে যে সংজ্ঞা প্রদান করেছেন, সেটা অনেকটা সর্ববিধ প্রকারে সকলের কাছে, অন্যান্য অর্থনীতিবিদদের কাছেও গ্রহণযোগ্য বলে মনে হয়েছে। তিনি তার নেচার অ্যান্ড সিগনিফিক্যান্স অফ ইকোনমিক সায়েন্স গ্রন্থে অর্থনীতির সংজ্ঞা প্রদান করতে গিয়ে বলেন যে অর্থনীতি হলো এমন একটি বিজ্ঞান যা অসীমভাব এবং বিকল্প ব্যবহারযোগ্য অপ্রচুর সম্পদের মধ্যে বা সীমিত সম্পদের মধ্যে সমন্বয় সাধনকারী মানুষের আচরণকে বিশ্লেষণ করে।
আমরা অর্থনীতির আলোচনার সূচনায় এই বিষয়টাতে আমরা আলোকপাত করতে সক্ষম হয়েছি। অর্থাৎ আমরা দেখেছি যে আমাদের অভাব অসীম, আমাদের সম্পদ সীমিত, সেই সীমিত সম্পদগুলো আবার বিকল্পভাবে ব্যবহারযোগ্য। আবার এই বিকল্প ব্যবহার করতে গিয়ে, অপ্রচুর সম্পদের বিকল্প ব্যবহার করতে গিয়ে এই সমন্বয় সাধন করছি কারা? আমরা মানুষ। আমাদের মানুষের যে আচরণ বা মানবীয় আচরণ, এই আচরণকে বিশ্লেষণ করে যে বিজ্ঞান, সেটা হচ্ছে অর্থনীতি। কাজেই সঙ্গত কারণেই এই বিষয়টাই আমাদের কাছে খুবই গ্রহণযোগ্য বলে মনে হয়। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা বেশ কয়েকটি সংজ্ঞা এখানে দেখলাম, পর্যবেক্ষণ করলাম, অনুভব করলাম, বিশ্লেষণ করলাম। তাহলে এই বিশ্লেষণটুকুর জিস্ট হচ্ছে কি, অর্থনীতি হলো এমন একটি বিজ্ঞান যা অসীম অভাব এবং বিকল্প ব্যবহারযোগ্য অপ্রচুর সম্পদের মধ্যে সমন্বয় সাধনকারী মানুষের আচরণ বিশ্লেষণ করে। সে যাই হোক, আমরা এতটুকু জানতে পেরেছি। আরেকটা বিষয়ে আমরা এখন অবতারণা করব, সেটা হচ্ছে আমাদের যে প্রথমে আজকে পাঠের বিষয়বস্তু হচ্ছে যে আমাদের কি অর্থনৈতিক সমস্যা, মানুষের মৌলিক অর্থনৈতিক সমস্যা। তো আমাদের মৌলিক অর্থনৈতিক সমস্যাগুলো পর্যালোচনা করতে গিয়ে আমরা দেখি যে আমাদের আলোচনাতেই যেমন দেখেছি যে একখণ্ড জমি আছে, এটাতে আমরা কি করব, এটা হচ্ছে আমাদের প্রধান সমস্যাগুলোর একটি। অর্থাৎ কি উৎপাদন করা হবে। একখণ্ড জমি আছে, সেটাতে ধান লাগাবো নাকি পাট লাগাবো? আমেরিকানরা চিন্তা করবে আমরা কি গম লাগাবো নাকি কার্পাস লাগাবো, নাকি এটাতে একটা পার্ক নির্মাণ করব, কিংবা এখানে একটা কলকারখানা নির্মাণ করব, কিংবা একটা দোকানঘর খুলব, নাকি একটা কলেজ বিশ্ববিদ্যালয় স্থাপন করব। তাহলে দেখা যায় কি উৎপাদন করা হবে, এটা হচ্ছে আমাদের প্রধান অর্থনৈতিক সমস্যা। এটা করতে গিয়ে আমাদের আচরণটুকু এখানে সম্পৃক্ত হয়ে যায়। এই যে বললাম মানবীয় আচরণটা এখানে সম্পৃক্ত হয় এই জন্যেই যে আমরা বাঙালিরা যেহেতু আমাদের প্রধান খাদ্য ভাত, আমরা চিন্তা করি ধান লাগাবো কেনা, কিংবা ইংরেজদের প্রধান খাদ্য ব্রেড বা রুটি, তারা চিন্তা করে গম লাগাবো কি না। তো যাই হোক, এগুলো করতে গিয়ে দেখা যায় ধান লাগাবো না পাট লাগাবো, এ দুয়ের মধ্যে একটা আমাদের মনোজগতে একটা দ্বন্দ্ব বিরাজ করে বা আমাদের মধ্যে একটা দ্বিধা বিরাজ করে। এটা করতে গিয়ে তাহলে মানুষ কি করে? মানুষ চিন্তা করে কোনটা করলে আমার উপযোগ বা আমার প্রাপ্তি সর্বাধিক হবে। এমন হতে পারে আমাদের প্রধান খাদ্য ধান, হয়তো একটা জমিতে আমরা 50 মণ ধান পাই, কিন্তু সেটাতে গিয়ে দেখা গেল তুলা উৎপাদন করে যে পরিমাণ তুলা আমরা উৎপাদন করেছি সেটা দিয়ে আমরা 60 মণ ধান কিনতে পারি। তাহলে একজন যুক্তিসিদ্ধ মানুষ সেটাতে হয়তো তুলাই উৎপাদন করবেন। তো এটাই জন্যই আমাদের দেখা যায় আমাদের প্রধান অর্থনৈতিক সমস্যাগুলো অন্যতম হচ্ছে কি উৎপাদন করা হবে। তারপরে প্রধান অর্থনৈতিক সমস্যাটা হচ্ছে কিভাবে উৎপাদন করা হবে। আমরা যখন দেখো তোমরা এখানে চিত্রে যেমন দেখতে পাচ্ছ একটা পাহাড়িয়া এলাকা, সেখানে জুম চাষ হচ্ছে। এখানে আমাদের পাহাড়ি মহিলারা, আমাদের মা বোনেরা, আমাদের মাসিরা, আমাদের সন্তানেরা, তারা কি করছে? তারা এখানে ধান উৎপাদন করছে এবং সে ধান সংগ্রহ করছে তারা। তাহলে দেখা যায় এখানে ওনারা তাদের শ্রমটুকু বিনিয়োগ করছেন। আবার আমরা এমনও দেখি, আমাদের চারপাশে তাকালে দেখতে পাই আমরা কতগুলো ট্র্যাক্টর কিংবা এমন যন্ত্র দেখেছি, ধান লাগানো হচ্ছে ট্র্যাক্টর দিয়ে, কিংবা সেই ট্র্যাক্টর দিয়ে বা ইঞ্জিন দিয়ে বা ইঞ্জিন চালিত একটা যন্ত্র দিয়ে আমরা কি করছি, ধান কাটা থেকে ধান লাগানো থেকে শুরু করে ধান মাড়াই সমস্ত কার্য সম্পাদন করতে পারছি। তো এই আলোচনা থেকে আমরা একটা জিনিস বুঝি যে আমরা উৎপাদন দুভাবে করতে পারি। একটা তো হচ্ছে বেশি শ্রম, তাহলে সেখানে টাকার পরিমাণ কম লাগে। আবার শ্রম কম কিন্তু আমরা যন্ত্র দিয়ে সব কিছু আমরা যন্ত্র পরিচালনার মাধ্যমে সব কিছু করতে পারি। সেটাতে তার মানে কি, এই যন্ত্রগুলো হয় ভাড়া করতে হবে, না হয় কিনতে হবে। সেখানে প্রচুর অর্থ আমাদের বিনিয়োগ করতে হবে। তাহলে যেখানে শ্রম বেশি লাগে সেটাকে আমরা বলছি শ্রমনিবিড়, আর যেখানে অর্থ বেশি লাগে সেটাকে আমরা বলছি পুঁজিনিবিড় বা অর্থনির্ভর। তাহলে আমরা যখন কোনো কাজ করতে যাই আমরা চিন্তা করি আমরা কতটুকু শ্রম দিতে পারবো
আর কতটুকু দিতে পারবো না, কতটুকু অর্থ বিনিয়োগ করতে পারবো কিংবা কতটুকু পারবো না, এ দুইয়ের মধ্যে সমন্বয় সাধন করে আমাদের উৎপাদন কার্যক্রম পরিচালনা করতে হয়। তাহলে আমরা এই যে বলা হচ্ছে এই চিন্তনে আমাদের মনোজগতে যে প্রশ্নের উদ্রেক হয় এবং এটা সমাধান আমরা খোঁজার চেষ্টা করি, সেটা হচ্ছে কিভাবে উৎপাদন করা হবে। পরবর্তী বিষয়টা হচ্ছে, তোমরা এখানে দেখতে পাচ্ছ সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষ এখানে সমাগত। এখানে বিভিন্ন শ্রেণীর, এখানে রিক্সা চালক থেকে শুরু করে, চাকরিজীবী থেকে শুরু করে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে শুরু করে, সব দোকানদার থেকে শুরু করে সবার ছবি তোমরা দেখতে পাচ্ছ। আমরা যে উৎপাদন করব, এটা কার জন্য উৎপাদন করব? তোমার একখণ্ড জমি আছে, তুমি সেটা ব্যবসায়িক উদ্দেশ্যে কাজে লাগাতে চাও, তাহলে তোমার চিন্তা করতে হবে সেটাতে ধান লাগালে ধানটা তুমি কাদের মধ্যে বিক্রয় করবে। কিংবা তুমি একটা সোয়েটার ফ্যাক্টরি করতে চাও, সেটা তুমি কি করবে? তুমি যদি বাংলাদেশ তোমরা জানো একটা নাতিশীতোষ্ণ দেশ, আবার মধ্যপ্রাচ্য হচ্ছে উষ্ণ দেশ। এসব দেশে সোয়েটার ফ্যাক্টরি করাটা হয়তো স্থানীয়ভাবে খুব বেশি লাভজনক হবে না, কিন্তু ইউরোপ, আমেরিকা কিংবা শীতপ্রধান দেশগুলোতে একটা সোয়েটার ফ্যাক্টরি স্থাপন করলে তার কি হবে? উৎপাদিত পণ্য সহজেই কি হবে? মানুষের মধ্যে বিপণন করা, বিক্রি করা সুবিধা হবে। তাহলে আমরা যখন কোনো কর্মকাণ্ড পরিচালনা করতে যাই, তখন আমরা এটাও বিবেচনায় নিয়ে আসি যে কার জন্য উৎপাদন করা হবে। তাহলে আমরা তিনটি জিনিস আমরা শিখে গেলাম। আমাদের প্রধান অর্থনৈতিক সমস্যাগুলোর 1 নম্বর হচ্ছে কি উৎপাদন করা হবে, 2 নম্বর হচ্ছে কিভাবে উৎপাদন করা হবে, 3 নম্বর হচ্ছে কার জন্য উৎপাদন করা হবে। তো এই প্রসঙ্গে আমরা আরও একটি বিষয় জেনে নিই। এখানে আমাদের আলোচ্য বিষয়, আজকে পাঠের বিষয় ছিল দুষ্প্রাপ্যতা। এই দুষ্প্রাপ্যতা বিষয়টা কি? আমরা যেমন জেনেছি সম্পদের পরিমাণ সীমাবদ্ধ। তাহলে দুষ্প্রাপ্যতা হচ্ছে অভাবের তুলনায় সম্পদের স্বল্পতা বা সম্পদের যে অপর্যাপ্ততা, এটাকেই আমরা অর্থনীতিতে বলি দুষ্প্রাপ্যতা। খুবই সহজ কথা, আমি আবারও বলছি, আমাদের অসীম অভাবের তুলনায় সম্পদের স্বল্পতা বা অপর্যাপ্ততাকেই আমরা অর্থনীতিতে বলছি দুষ্প্রাপ্যতা। পরবর্তী যে আমাদের পাঠের বিষয়, সেটা হচ্ছে নির্বাচন। সেই নির্বাচনটা কি? তো নির্বাচন হচ্ছে একটু আগে যেটা বলছিলাম যে সম্পদগুলো বিকল্পভাবে ব্যবহারযোগ্য, আবার আমাদের অভাবগুলো আমাদের বিকল্পভাবে পূরণ আমরা করতে পারি। আমাদের সম্পদ স্বল্প রয়েছে, এই সম্পদের স্বল্পতার প্রেক্ষিতে অনেকগুলো অভাবের মধ্য থেকে যেটা সর্বাধিক প্রয়োজনীয়, সেই সর্বাধিক প্রয়োজনীয় অভাবগুলো বাছাই করার যে পন্থা, সেটাকে আমরা অর্থনীতিতে বলছি নির্বাচন। আমি আবারও বলছি, সম্পদের স্বল্পতার প্রেক্ষিতে অনেকগুলো অভাবের মধ্য থেকে সর্বাধিক প্রয়োজনীয় অভাবগুলো বাছাই করার পন্থাকে অর্থনীতিতে নির্বাচন বলা হয়। তাহলে আমরা এই অধ্যায়ে, আজকের এই পাঠে আমরা যা যা শিখলাম সেগুলো হচ্ছে অর্থনীতি কি, মৌলিক অর্থনৈতিক সমস্যাগুলো কি, দুষ্প্রাপ্যতা ও নির্বাচন কি। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা তোমাদের পাঠ্য বইয়ে বিষয়গুলো দেখবে, অথবা আজকের এই পাঠগুলো তোমরা বারংবার দেখে এই বিষয়গুলো অনুধাবন করার চেষ্টা করবে, আত্মস্থ করার চেষ্টা করবে, যাতে তোমরাও এভাবে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে পারো। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে বিদায় নেবার সময় হয়েছে। তোমরা তোমাদের পরিমণ্ডলে নিজেরা নিরাপদ থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। তোমাদের পরিবারের সদস্যরা, তোমাদের প্রতিবেশীরা কিংবা তোমাদের পরিমণ্ডলে যারা চলাফেরা করো, সবাই যাতে নিরাপদে থাকে সেভাবে তোমরা ব্যবস্থা গ্রহণ করবে আর নিয়মিত পড়াশোনা করবে। তোমাদের সাথে আবারও দেখা হবে এই ক্লাসে। সবাই শেষ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, সুখে থেকো, সুন্দর থেকো। ধন্যবাদ।